প্রিয় দর্শক, ক্রিকেট হাসলেই বাংলাদেশ হাসে, এটি আমাদের একটা অহংকারের জায়গা। কিন্তু ক্রিকেট নিয়েও কি আমরা রাজনীতির মধ্যে পড়লাম? আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু। শুভ সকাল। আপনাকেও শুভ সকাল। শুরুতেই বলছিলাম যে আমাদের অহংকারের কিছু কিছু জায়গা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ক্রিকেট। কিন্তু ক্রিকেট নিয়েও বোধ করি আমরা একটা রাজনীতির মধ্যে পড়ে যাচ্ছি। পত্রিকার শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে আবারও না, ভারতে টি-20 বিশ্বকাপ, ইরানে বিক্ষোভে নিহত 2000। দৈনিক যুগান্তর, ভোটারদের মন জয় ইশতেহার, সেনা হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যু, বিক্ষোভে উত্তাল জীবননগর। দৈনিক সমকাল, শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট, ইরানে সাইবার হামলার চিন্তা যুক্তরাষ্ট্রের। দৈনিক কালের কণ্ঠ, ইরানে বিক্ষোভে 2000 নিহত, এক বছরে হামলায় আহত 601 পুলিশ। বাংলাদেশ প্রতিদিন, জোট নিয়ে এখনো আলোচনা। মানবজমিনের শিরোনাম, চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু, নির্বাচনে তরুণদের কেউ কেউ নির্বাচিত হবেন, তাদের কেউ শিক্ষামন্ত্রীও হতে পারেন, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। খবরের কাগজের শিরোনাম, বৈরিতার অবসান কোন পথে, ঢাকা দিল্লি সম্পর্ক। আমাদের সময় শিরোনাম, হলফনামা কি শুধুই আনুষ্ঠানিকতা, ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, কঠোর ইরান, দ্বিধায় ট্রাম্প। আজকের পত্রিকা, ইরানে বিক্ষোভে নিহত 3000, ভারতে খেলতে না যাওয়ায় অনড় বাংলাদেশ, ভারতে খেলতে না যাওয়ায় অনড় বাংলাদেশ। আমার দেশ, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বনাম তুর্কি নাগরিকদের গল্প, ইরানে বিক্ষোভে নিহত বেড়ে 2000। কালবেলা শিরোনাম, জাল টাকার অভিযান ঘিরে ডিবি টিমে দ্বন্দ্ব। সময়ের আলো শিরোনাম, তেহরানকে বার্তা দিতে আসছে ট্রাম্পের সহায়তা। দৈনিক করতোয়া, হেফাজতে বিএনপি নেতার মৃত্যু। বাংলাবাজার পত্রিকা, শীর্ষ 24 ব্যবসায়ীর বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ। দৈনিক সংগ্রাম, আগামী নির্বাচনেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে, প্রধান উপদেষ্টা বলেছেন। দৈনিক ইনকিলাব, সেনা হেফাজতে মৃত্যুতে সর্বত্র ক্ষোভ, উদ্বেগে নাগরিক সমাজ, নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে নানা প্রশ্ন। রূপালী বাংলাদেশ, হেফাজতে বিএনপি নেতার মৃত্যু, অবরোধ বিক্ষোভ, বিএনপির ইশতেহারে থাকছে জনমুখী ইস্যু। আলোকিত বাংলাদেশ, ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। এই প্রসঙ্গটা নিয়ে একটু আলাপ করতে চাই। ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে আবারও না। এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই যে ক্রিকেট রাজনীতি নিয়ে বৈরিতার অবসান কোন পথে, ঢাকা দিল্লি সম্পর্ক, খবরের কাগজের শিরোনাম। এখানে নানাজনের নানা মন্তব্য করেছেন। তাহলে ক্রিকেট কি আমাদের বৈরিতার জায়গা তৈরি করবে? আমার কাছে মনে হয়েছে যে খেলাটা তো ছিল IPL এর খেলা, তাই না? এটা কোনো ইন্টারন্যাশনাল খেলা না। এটা নিলামে ডেকে প্লেয়ারদেরকে ডাকা হয়, সেখানে বিভিন্ন দেশের প্লেয়াররা খেলে। মোস্টলি দেখা যায় যে বিদেশি যেই টিমগুলো আছে, ভারতের বাইরে যে টিমগুলো আছে, দেশগুলো আছে, সেই দেশগুলো থেকে নাম করা প্লেয়াররা আসে। অনেকে রিটায়ার করে গেছেন ক্রিকেট থেকে, তারাও খেলছেন এখানে এসে। এই খেলাতে বাংলাদেশের প্লেয়াররা যখন থাকে, স্বভাবতইভাবেই সেই টিমকে দেখা যায় যে বাংলাদেশের যারা দর্শক, তারা মানে সাপোর্ট করে, তারা সেই খেলা দেখে আনন্দ পায়। মুস্তাফিজ একটা আইকন ছিলেন, সাকিব ছিল খেলায়, লিটন দাসও খেলেছেন, তাসকিনও খেলেছেন, এরকম অনেক প্লেয়ারই খেলেছেন এখানে। এখন আমাদের যখন প্লেয়াররা এই IPL খেলতে যায়, তখন আমরা একটু ইলেটেড ফিল করি, একটু যে না, আমাদের দেশের প্লেয়াররাও এত ভালো আছে যে তারা এইসব টুর্নামেন্টে তারা চান্স পায় খেলতে পারে। এইটা তো আছেই। সবচেয়ে বড় ব্যাপারটা যেটা দাঁড়ায় যে একটা সাধারণ প্রশ্ন, আমরা মুস্তাফিজ খেলতে গেল, মুস্তাফিজের ব্যাপারেই আমাদের এত কিছু আমাদের শুনতে হলো, নিরাপত্তা জায়গা, মুস্তাফিজকে খেললেই তাদের ওখানে কি ঘটবে, কারা কে প্রতিবাদ করবে, এইটা তো একটা ব্যাপার আছেই। আমরা তাহলে টোটাল টিম নিয়ে, এত বড় একটা টিম নিয়ে আমাদের সমর্থক যাবে, আমাদের আরও কিছু হবে, তো সেটা নিয়ে আমরা ভারতে খেলতে যাব। আমি সে জায়গায় আসছিলাম যে আমরা ছোট্ট একটা ইস্যুটাকে এটা
এখন দেখছেন এটা রাজনৈতিক পর্যায়ে চলে যাচ্ছে, রাজনৈতিক ইস্যু আমরা বানিয়ে ফেলেছি, দুটো দেশের মধ্যে সম্পর্কের কথা নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু না জিনিসটা খুবই ধরাই যাক, আমি বলি ধরাই যাক ভারতের কথা শুনে আমরা খেলতে গেলাম, তা আমাদের খেলোয়াড়রা কি ওই খেলবে না খালি চিন্তা করবে আমার উপরে কেউ রুষ্ট হইলো কিনা, আমার উপরে কেউ আঘাত না, আসলে সেটা তো কি থাকবেই করবে সে কারণ মানুষের অন্য আপনি যেটা প্রথমেই বলেছেন যে একটি প্লেয়ারকে যখন ভারত বলেছে যে আমরা তার নিরাপত্তা নিরাপত্তা দিতে দিতে পারছি পারবো না, সেখানে বাংলাদেশ টিমে আমরা খেলি 11 জন, কিন্তু সাথে তো যায় ধরেন 20 জনের মতো, সাংবাদিক যাবে, সাপোর্টাররা যাবে, এরকম আমরা অনেক ধরেই নিচ্ছি যে এইবার যে পরিস্থিতি তাতে হয়তো সমর্থকরা অনেকে যেতেই পারবেন না, সেটাও তো একটা প্রশ্ন হ্যাঁ, যে সেটা- কেন যেতে পারবো হ্যাঁ, না, যেতে পারবে আমার না, দেশ হয়তো ভিসা খেলবে, পাবে আমি না। সেখানে কেন যেতে পারবো না? অনেকে হয়তো ভিসা আর পাবে না। বাংলাদেশ তো এমন কথা বলেনি যে না খেলবে না, বলছে শ্রীলঙ্কায় নেন আপনারা, শ্রীলঙ্কায় এবং দেখেন এই পাকিস্তান তো খেলছে, তাই না? পাকিস্তানও কিন্তু এই টুর্নামেন্টে আছে, কিন্তু তাদের জন্য ভেন্যু আলাদা করা হয়েছে। এবং মানে সেটা- এখানে ব্যাপারটা হয় কিন্তু মোরল আর কি, বড় লোক যারা আর কি, বড় এখন লোক। ভারতও যখন পাকিস্তানের সাথে খেলে তখন নিশ্চয়ই ভারত পাকিস্তানে খেলে না, তারাও দুবাইতে খেলে, কোনো জায়গায় খেলে। তো দ্যাট কুড বি, এটা একটা অ্যামিকেবল একটা সেটেলমেন্ট হতে পারতো। মানে এমন তো না যে এটা যদি না হয়, ভেন্যু যদি চেঞ্জ হয়ে যায়, ক্রিকেট বন্ধ হয়ে যাবে। এখন ধরুন আইসিসি যদি এরকম কোনো ডিসিশন নেয় যে না ভারতেই খেলতে হবে, ভারতেই খেলতে হবে, এবং না খেললে কি হবে, যদি কোনো রকম পয়েন্টস কাটবে না কি করবে, তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যারা এটা হ্যান্ডেল করেছেন একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে হ্যান্ডেল করা উচিত ছিল। এটা আবেগের না, জায়গা যেমন না রেখে। আমাদের মাননীয় উপদেষ্টা বলেছেন এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ভারতে আমরা খেলতে গেলে তা পুরো দেশের জন্য ক্ষতিকর হতে পারে। কি প্রেক্ষিতে উনি বলেছেন জানি না। আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমরা কি এইটার মাধ্যমে কারো নিজস্ব এজেন্ডা বাস্তবায়িত করতে যাচ্ছি? এখন যদি এরকম ধরনের কেউ করেন, আমরা তো সবসময় দেশকে সবচেয়ে আগে রাখি, দেশকে রাখলে তো দেশ থাকলে দেশের পরিচয়ই তো আমি ওখানে যাচ্ছি, দেশের পরিচয় আমি যাচ্ছি, বাংলাদেশ টিম যাচ্ছে, এবং আইসিসিতে যখন বাংলাদেশ মেম্বার হলো কি আনন্দ ছিল সারা দেশব্যাপী, আপনি নিজেও দেখেছেন। সেখানে আমরা আনন্দের অংশীদারি করেছি, আমরা বেরিয়েছি রাস্তায়। এখন সেটা যদি এখন কোনো রকমভাবে বাধাপ্রাপ্ত হয়, ভারত আইসিসি যদি কোনো স্ট্রং একটা পজিশন নিয়ে নেয়, তবে এইটা একটা কথা যেটা যে ভারতের অন্তত এই জায়গাটা বোঝা উচিত যে একটা প্লেয়ারকে যখন আপনি নিরাপত্তা দিতে পাচ্ছেন না, তখন আমাদের পুরো টিমের নিরাপত্তা আপনি কিভাবে দিবেন সেটা খুব বিশ্বাসযোগ্য না। সেই জায়গাটাই আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, শিক্ষা ব্যাপারে বলেছেন, এবং এখনকার যে বিশ্বে যে শিক্ষা পদ্ধতি সেটার ব্যাপারে তিনি বলেছেন যে এটার কোনো কাজে আসছে না, এবং বিশেষ করে তিনি কি বলবো নিজের উদ্যোক্তা হওয়ার যে ব্যাপারটা সেটার উপর আরও বেশি করে জোর দিয়েছেন। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে চাই বিনয়ের সাথে, নির্বাচনে তরুণদের কেউ কেউ নির্বাচিত হবেন তিনি বলেছেন, তাদের কেউ কেউ শিক্ষামন্ত্রী হতে পারেন, এটা হলো মানব জমিনের শিরোনাম। আপনি সর্বোচ্চ জায়গা থেকে একটা জায়গায় থেকে এই কথাগুলো বলতে পারেন কিনা? আমি জানি না, আমি বোকার মতো প্রশ্ন করলাম কিনা। না, এটা অনেকের মনের মধ্যে হয়তো হবে যে নির্বাচন কি হবে না হবে আমরা তো কেউ জানি না। নির্বাচনে নিশ্চয়ই তরুণরা আসতে পারেন। এখন সেই তরুণরা এলে তারা কি গভর্নমেন্ট ফর্ম করবে? গভর্নমেন্ট না ফর্ম করলে কেউ মন্ত্রী হতে পারবে না। এখন গভর্নমেন্ট ফর্ম যদি করে, কেউ যদি তাকে মন্ত্রী করে, কেউ যদি শিক্ষামন্ত্রী করে, একেবারে উনি সরাসরি স্পেসিফিক বলে দিলেন, এটা আমাদের আর একটু আশ্চর্য লেগেছে। উনি একটা গতকালকেই বোধহয় একটা অনুষ্ঠানে 3 দিন ব্যাপী একটা শিক্ষা বিষয় দক্ষিণ এশিয়ার অনুষ্ঠানে উনি এই কথাগুলো বলেছেন। উনি বলেন খুব ভালো লাগে, ওনার কথাবার্তাগুলো খুবই মজার, খুব সুন্দর, এবং বরাবরই উনি একটা জিনিসের উপর চাপ দেন। উনি হঠাৎ মন্ত্রী হওয়ার ব্যাপারে চাপ দিলেন বুঝলাম না, উনি উদ্যোক্তা হওয়ার ব্যাপারে চাপ দেন যে ইউ শুড ক্রিয়েট অপরচুনিটিস, এমপ্লয়মেন্ট আপনাদের দ্বারা হবে, দেশের উপকার হবে। ওই জায়গা থেকে উনি এটা বলেছেন। উনি আমি জানি না ওনার মনে তখন কী কাজ করছিল, তবে আপনি যদি ওই জায়গা থেকে এরকম ধরনের কথা বলেন এবং ইলেকশনটা সামনে আছে, তখন অনেকে যদি কেউ সন্দেহের দৃষ্টিতে দেখে বা সন্দেহ প্রকাশ করে, আপনি তাকে
দোষারোপ করতে পারবেন না। না, এখন ব্যাপারটা হচ্ছে হ্যাঁ না ভোট। আমরা খুব অস্থিরতার মধ্যে আছি যে পৃথিবীতে বোধ করি কোনো এরকম জাতীয় নির্বাচনের সাথে দুইটা প্রশ্নে ভোট দিতে হবে, এটা বোধ করি একটি নজিরবিহীন আর কি, অ্যাটলিস্ট আমাদের দেশে তো নজির। এখন ওই 4টা প্রশ্নের মধ্যে আমি কোনটা বুঝবো না বুঝবো, এখন ওই হ্যাঁ অথবা না যত জোরদার হবে যে ভাই হ্যাঁতে দিয়ে আসিস নাহলে নাতে দিয়ে আসিস। তো রাজনৈতিক দলগুলোর বোধ করি একটা মোটামুটি স্পষ্ট, যেমন আজকে দেখা যাচ্ছে গণভোটে হ্যাঁর পক্ষে বিএনপি, তাহলে তার এটা নিয়ে আর কোনো আস্থা থাকার কথা না। কিন্তু আমার প্রশ্নটা যেটা, কোনো রাজনৈতিক দল যারা এই জুলাই এই ইস্যুতে তারা স্বাক্ষরও করে নাই, কিন্তু তারা এখন এসে বলবে যে আপনি হ্যাঁ না ভোট দেন, হ্যাঁ না অথবা হ্যাঁর পক্ষে ভোট দেন, তাহলে আপনি যেখানে স্বাক্ষরই করেন নাই সেখানে আপনি কেন বলতেছেন যে হ্যাঁর পক্ষে ভোট দেন? মানে এটা কি এটা আসলে একটা সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। আপনি দেখেন, আমরা এ পর্যন্ত বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, আমাদের শিক্ষিত লোকের সংখ্যা যখন ছিল, যখন 73 থেকে শুরু করেন, 70 থেকে শুরু করেন, আমরা তো মার্কাতেই ভোট দিয়েছি। গ্রামের জনগণ মার্কাতে ভোট দিয়েছে, মার্কাই বোঝে, তারা কিছু বোঝে না। এখন সেই জনগণকে যদি এই 4টা প্রশ্নের পড়তে দেন, সে যদি পড়ে যদি হ্যাঁ বলে না বলে, কোন জায়গায় কি করে না করে কেউ বলতে পারছে না। মানে কি হবে আমরা কিন্তু কেউ জানছি না। কিন্তু সরকারের তরফ থেকে আশা করা হচ্ছে যে এটা হ্যাঁ ভোট হবে। যদি হ্যাঁ ভোটই হবে, হ্যাঁ যদি জয়যুক্ত হবে, না হ্যাঁ ভোট হবে না, সরকার প্রধান অলরেডি বলছেন যে আপনারা হ্যাঁ পক্ষে ভোট দিবেন। তো যদি হ্যাঁ পক্ষেই সরকার আশা করেন যে ভোট দেবেন বা দাবি করেন যে ভোট দেবেন, তাহলে মনে হয় এই এত দরকার ছিল না। আমরা তো পাস করে নিলে একটা করে পাস করতে, অর্ডিন্যান্স জারি করে দিয়ে আমরা করতে পারতাম, মানে সরকার এটা করতে পারতেন। আমার মনে হয় সেটি সমীচীন হতো। কারণ আপনি দেখবেন যে এটা কিন্তু একটা মারাত্মক কন্ট্রোভার্সি তৈরি করবে, হ্যাঁ বা না। মনে করুন যদি না হয় তাহলে কি হবে? তাহলে এই যে এতদিনের যে কাজগুলো হলো গত এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তাদের সমর্থককে যা বলবে সেটাই করবে। সেটাই ধরেন পঞ্চগড়ের একজন একদম থুরথুরে বুড়ো, তিনি ভোট দিতে এসছেন, তো উনি কি 4টা প্রশ্ন পড়ে ভোট দিবেন? না, উনি ওই যাকে যা বলবে সেটাই, যে বাবা তুমি এখানে, অথবা না বুঝে উনি ভোটও হয়তো দিবেন না। এটাই হতো বাস্তব। এটাও হতে পারে, এটাও হতে বাস্তব হতে পারে। এটা একটু হয়ে গেল আর কি আমাদের জন্য, একটু কনফিউশন। যেখানে আমি যেটা আগেই বলেছিলাম, আমরা সবসময় মার্কাতে ভোট দিই। সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু, এবং এটা খুব স্পর্শকর্তার একটা জায়গা তৈরি করলো। তো কি মনে হয় আপনার? এটা আসলে আপনি যেটা বলেছেন স্পর্শকাতর, কিভাবে কি হয়েছে, তারা দুঃখ প্রকাশ করেছে। সেখানে যে সেনা কর্মকর্তারা যারা ছিলেন তাদেরকে প্রত্যাহার করা হয়েছে ISPR এর একটা প্রেস রিলিজ দিয়ে। এখন আমার কাছে মনে হচ্ছে একটা সুন্দর তদন্ত যদি হয় তাহলে বোঝা যেতে পারে। অবশ্যই নিরপেক্ষ হবে। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে এখন আমরা আছি। সেই নিরপেক্ষ সরকার নিরপেক্ষভাবে যদি বিচারটা করেন, এবং আর্মির থেকে আমার বিশ্বাস যে এখানে কোনো লুকোচুরি হবে না, হবেই না। আমি এটা সকলেরই বিশ্বাস। কি পরিস্থিতিতে ডিসি সাহেব একদম স্পষ্ট বলেছেন, আপনারা নিশ্চিত থাকেন, ঘটনা যা ঘটেছে সুষ্ঠু তদন্ত হবে এবং এটার একটা বিচার হবে, এবং আমরা সেটা বিশ্বাস করতে পারি। কারণ আপনি প্রথমে যেটা বলেছেন স্পর্শকাতর বিষয়, কি পরিপ্রেক্ষিতে হয়েছে, কি হয়েছে, আমি নিজেও কিছু বলতে চাচ্ছি না এই ব্যাপারে, যেহেতু আমরা জানি না। অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে ছোট্ট করে জানতে চাই, ইরানের ভবিষ্যৎ কি হবে? 2000 মানুষ তো মরে গেল ইরানকে নিয়ে। মানে আপনি দেখেন মিডল ইস্টের যতগুলো দেশ আছে সব জায়গায় তো সবগুলো সরিয়ে দেওয়া হলো। সাদ্দামকে বললো যে সাদ্দামের ওখানে ডিস্ট্রাকটিভ সমস্ত আছে, কিছুই পাওয়া গেল না। হোসনি মোবারককে চলে যেতে হলো, লিবিয়ার গাদ্দাফিকে চলে যেতে হলো। এখন সবেধন নীলমণি ছিল আপনার ইরান। এখন ইরানকে কি হচ্ছে বুঝতে পারছি না। হয়তো ওখানে একটা সরকারের পরিবর্তন হতেও পারে। এবং ওখানে দেখা যাচ্ছে রেজা শাহ পাহলভির যে ছেলে, সেও নাকি এই বিক্ষোভের পক্ষে আছে, যে বিক্ষোভটা চলছে সে পক্ষে। আপনি জানেন যে রেজা শাহ পাহলভিকে একসময় পালিয়ে যেতে হয়েছিল, সেই রাজা কিং। এখন তাকে চলে যেতে হয়েছে, তার ছেলে এখন হাল ধরছেন যে অপোজিশন, এবং অসংখ্য লোক মারা গেছে, প্রায় 2000 বোধহয় লোক মারা গেছে। এটা কাম্য নয়। আপনি ডেমনস্ট্রেশন হবে, আপনি মেরে ফেলবেন, লেট দেয়ার বি এ চেঞ্জ। ঠিক আছে, জনগণ যদি চেঞ্জ চায়, আমাদের দেশে হয়েছে না? আমাদের দেশে হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক,
আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।